হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আর মাত্র আধা ঘন্টার মধ্যেই সামরিক আদালতের বিচারকার্য শুরু হবে। ফাহমিদকে কারাগার থেকে বের করে প্রিজন ভ্যানের ভেতরে বসানো হয়। ফাহমিদ আশেপাশে বারবার তাকাচ্ছিল, যেন কারো অপেক্ষা করছে সে। প্রিজন ভ্যানটি মাঝরাস্তায় আসলে হঠাৎ ড্রাইভিং সিটে থাকা সৈনিকের কাছে একটা কল আসে। কল রিসিভ করতেই সেই সৈনিক তাড়াহুড়া করে প্রিজন ভ্যান থেকে বেরিয়ে পড়ে। ফাহমিদ সব লক্ষ্য করলেও তার হাত বাঁধা থাকায় বেরিয়ে যেতে পারে না। অরহানের বলা কথা স্মরণ করতেই ফাহমিদের হাত পা কাঁপতে থাকে। এতদিন অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেললেও আজ নিজের মৃত্যুকে দৌড় গোড়ায় দেখে ফাহমিদের আত্মা শুকিয়ে যায়। মনে মনে নিজের সকল অপকর্মের কথা স্মরণ করে ফাহমিদ অনুতাপ করে আল্লাহকে ডাকতে থাকে। কিছুক্ষণ পরেই হঠাৎ এক জোড়া হাত লক ভেঙে প্রিজন ভ্যানের ভেতর থেকে ফাহমিদকে টেনে বের করে নিয়ে এসে আরেকটা জিপে উঠিয়ে নিয়ে চলে যায়। এর 1 মিনিটের মধ্যেই প্রিজন ভ্যানটি সাথে সাথেই ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে সামরিক আদালতে বিচারকার্য শুরু হয়েছে। কর্নেল মাহবুব, লেফটেন্যান্ট জেনারেল মুনির চৌধুরী সহ অন্যান্য অনেক হাই র্যাঙ্কের সিনিয়র অফিসাররা উপস্থিত হয়েছেন আর্মি কোর্টে। কিছুক্ষণ পরেই জেনারেল আশরাফ আহমেদও সামরিক আদালতে প্রবেশ করলেন। অরহান কোর্টের ভেতরে প্রবেশ করে সরু দৃষ্টিতে তার বাবা আফসার আহসানের দিকে তাকিয়ে থাকে। আফসার মুখে যতানি হাসি বজায় রেখে বসে রয়েছেন। অরহান উপস্থিত হওয়ার পর তিনি অরহানের দিকে এক পলক তাকিয়ে অরহানের মুখের হাবভাব বুঝার চেষ্টা করলেন। নিরুপমার চিকিৎসা চলাকালীন সময়ে আফসার একটিবারের জন্যেও ফোন করেননি অরহানকে। অরহান যে আফসারকে সন্দেহ করা শুরু করেছে এটা আফসার খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছে। কিছুক্ষণ পরেই খবর আসে ফাহমিদকে নিয়ে আসা প্রিজন ভ্যানটি ব্লাস্ট করানো হয়েছে। আফসার অবাক হওয়ার ভান করলেও মনে মনে খুবই খুশি হন। সব অফিসারদের মধ্যেই গুঞ্জন শুরু হয়ে যায়। তবে অরহান আর কর্নেল মাহবুব নিশ্চুপ হয়ে বসে থাকেন। কর্নেল জেনারেলের কানে গিয়ে কিছু একটা বললে জেনারেল সব অফিসারদের শান্ত হয়ে বসার নির্দেশ দিলেন। আফসার খুব শান্ত হয়েই বসেছিলেন, কিন্তু কিছুক্ষণ পরেই আরিফের সাথে ফাহমিদকে আসতে দেখে আফসার বিস্ময়ে বসা থেকে উঠে দাঁড়ান। অরহান তার বাবার পানে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে বলে, বাবা উঠে দাঁড়ালে কেন? এখনই তো খেলা শুরু হবে গু। আফসার এক পলক অরহানের দিকে তাকিয়ে আতঙ্কে জড়োষ্ট হয়ে বসে পড়লেন। বিচারকার্য শুরু হলে ফাহমিদ আফসারের দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে গড়গড় করে আফসার আর তার সব অপকর্মের কথা স্বীকার করে ফেলে। ফাহমিদ বিস্তারিতভাবে তাদের অপকর্মের বর্ণনা প্রদান করতে থাকে। কিভাবে তারা সেনাবাহিনীর আদর্শের বিরুদ্ধে গিয়ে স্বার্থান্বেষী মহলের সঙ্গে হাত মিলিয়েছিল, কিভাবে তারা এত বছর ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে, মাদক ও অস্ত্র চোরাচালান করে অর্থ ও ক্ষমতার লোভে স্বার্থান্বেষী মুখোশধারী কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের স্বার্থ চরিতার্থ করতে গোলামি করেছে, সে সব তথ্য ফাহমিদ এক এক করে বর্ণনা করতে থাকে। সবশেষে ফাহমিদ এটাও স্বীকার করে যে অরহানের স্ত্রীকে গুলি করার নির্দেশ তাকে ব্রিগেডিয়ার জেনারেল আফসার আহসানি দিয়েছেন, কারণ তিনি তার পুত্রবধূকে দেখতে পারেন না। আফসার এইবার বসা থেকে উঠে দাঁড়ান। চিৎকার করে সকল অভিযোগ অস্বীকার করে আফসার সকলের দিকে তাকিয়ে বলেন, এই দেশদ্রোহীটা আমাকে ফাঁসানোর জন্য মিথ্যে অভিযোগ করছে গি। আফসারকে সাথে সাথেই চুপ করার নির্দেশ প্রদান করা হলে আফসার চুপ করে বসে পড়তে বাধ্য হন। কর্নেল মাহবুব এইবার কিছু প্রমাণ আদালতে পেশ করেন, যেগুলো কাল অরহান কর্নেলকে দিয়ে এসেছিল। প্রমাণগুলোর মধ্যে আফসারের ডায়েরি, কল রেকর্ড আর আরিফের ফাহমিদকে ফলো করার পর জোগাড়কৃত ডকুমেন্টস আর ছবি সংযুক্ত ছিল। আফসার এইবার অরহানের পানে তাকান। অরহান ঘৃণামিশ্রিত ছলছল চোখে তার বাবার পানে এক পলক তাকিয়ে আবার সামনের দিকে দৃষ্টিপাত করে। উপস্থিত সকল সিনিয়র এবং জুনিয়র অফিসাররা ঘৃণামিশ্রিত বিস্ময়ের চাহনিতে তাকিয়ে থাকে আফসারের দিকে। আফসার এইবার লজ্জায় মাথা নিচু করে ফেলে। আরিফও এসে সকল ঘটনায় সাক্ষ্য দিয়ে অরহানের মুখশ্রীর পানে এক পলক তাকা। অরহান লজ্জা এবং ঘৃণার মিশ্র প্রতিক্রিয়ায় চোয়াল শক্ত করে বসে আছে। আরিফ প্রিজন ভ্যানের ব্লাস্ট করার ঘটনাও ব্যাখ্যা করে। কিছুক্ষণ পর সেই প্রিজন ভ্যান থেকে বেরিয়ে আসা সৈনিকও তার প্রাণ বাঁচানোর জন্য ভ্যান থেকে বেরিয়ে আসার সাক্ষ্য দিল। অরহানই তাকে কল করে ভ্যান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। আফসার যে তার লোক দিয়ে প্রিজন ভ্যানের ভেতরে বোমা ফিট করার নির্দেশ দিয়েছিল, এইটার ভিডিও ফুটেজও সবার সামনে তুলে ধরা হয়। আফসার চরম বিস্ময় নিয়ে এসব প্রমাণ দেখছে।
কারা কখন এসব প্রমাণ জোগাড় করল এটার হিসাব আফসার এখনও মিলাতে পারছেন না। সকল তথ্য এবং প্রমাণের ভিত্তিতে কোর্ট মার্শালের রাজ ঘোষণা করা হয়। মার্শাল ল অনুসারে সেনাবাহিনীর আদর্শের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রদ্রোহিতা, আর্মি অফিসারের স্ত্রীকে হত্যার চেষ্টা এবং পূর্বের আরও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আফসার এবং ফাহমিদকে 134 নং ধারা অনুযায়ী গুলি করে কিংবা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার রাজ ঘোষণা করা হয়। রাজে ঘোষণার পর ফাহমিদ দীর্ঘশ্বাস ফেলে তার চাচা মাহবুব সিরাজির পানে তাকিয়ে থাকে। কর্নেল মাহবুব ফাহমিদের সামনে এসে রাগ মিশ্রিত কণ্ঠে শুধায়, এটা তুমি কি করে ফেললে ফাহমিদ? তুমি জানো না মার্শাল কতটা ডা? আমার শিক্ষায় কি ত্রুটি রয়ে গেল ফাহমিদ? তুমি যে আমার নিজের সন্তান না, আজ তুমি সেটা প্রমাণ করে দিলে। ফাহমিদ ছলছল চোখে তার চাচার পানে চেয়ে থাকে। ফাহমিদের অপরাধবোধ জাগ্রত হলেও প্রায়শ্চিত্ত করার সময় যে তার শেষ হয়ে গেছে। সত্যিই লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়া। অন্যদিকে আফসার নিস্তেজ হয়ে তার ইউনিফর্মের হ্যাট নামিয়ে নেমপ্লেট থেকে রাঙ্ক ব্যাচ খুলে টেবিলে রাখে। আফসারকে কারাগারে নিয়ে তার ইউনিফর্ম খুলে ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। অরহান কাপা কাপা পায়ে আর্মি কোর্টের বাহিরে চলে আসে। সিনিয়র অফিসাররা অরহানকে সান্ত্বনা দিয়ে চলে যায়। জেনারেল আশরাফ আহমেদও অরহানের সাহসের প্রশংসা করে এবং তার বাবার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে অরহানকে আরও শক্ত হওয়ার নির্দেশ দিয়ে প্রস্থান করেন। কিছুক্ষণ পরেই অবন্তিকা মিনুকে নিরুপমার কাছে রেখে চলে আসেন সামরিক আদালতের বাহিরে। গাড়ি থেকে নেমেই অরহানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। অরহান নিজেকে সামলিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এই শাস্তি তার প্রাপ্ত ছিল মা গু। তাদের কথোপকথনের মাঝে সৈনিকরা হাত কড়া পরিয়ে আফসারকে নিয়ে আসে। আফসার আজ এক অদ্ভুত দৃষ্টি নিয়ে নিজের ছেলে আর স্ত্রীর পানে তাকিয়ে আছেন। অরহান ঘৃণাযুক্ত নয়নে এক পলক নিজের বাবার দিকে তাকিয়ে নিঃশব্দে মুখ ফিরিয়ে নেয়। আফসার এইবার অবন্তিকার দিকে তাকালে অবন্তিকা ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, আমার নিজের উপরই এখন ঘৃণা হচ্ছে যে আমি আপনার মতো এতটা জঘন্য অমানুষকে স্বামী হিসেবে ভালোবেসে এতদিন অত্যাচার সহ্য করে সংসার করেছি। আপনি কারো ভালোবাসা আর সম্মান পাওয়ার যোগ্য কখনোই ছিলেন না। আজকের পর থেকে আপনার সাথে আমার সব সম্পর্ক আমি শেষ করে দিলাম গু। অবন্তিকা কাঁদতে কাঁদতে অরহানকে জড়িয়ে ধরে বলে, আমাকে এখান থেকে নিয়ে চল বাবা গু। আফসার অরহান বলে ডাক দিলেও অরহান আর তার বাবার দিকে তাকায় না। অরহান অবন্তিকাকে ধরে চলে যেতে নিলেও আফসারের শেষ কথায় থেমে যায়, আমাকে ক্ষমা করে দিও অরহান। তোমার চোখের এই ঘৃণা যে বাবা হিসেবে আমার কাছে কতটা ভয়ঙ্কর আজ আমি সেটা উপলব্ধি করতে পারছি উ। অরহান এইবার আফসারের দিকে তাকিয়ে ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলে, তুমি কখনোই একজন বাবা হিসেবে আমার সামনে দাঁড়াওনি। তোমার কাছে আমি আর মা ছিলাম তোমার প্রজার মতো, যাদের যেমন ইচ্ছে সেভাবেই চালনা করা যায়। নিজের ছেলেকে তুরুপের তাস হিসেবে তুমি ব্যবহার করেছ। তুমি আজ আমার গর্ব শেষ করে দিলে বাবা। তুমি না আমাকে ভালোবাসতে পেরেছ, না নিজের স্ত্রীকে ভালোবাসতে পেরেছ, না নিজের দেশকে কখনো ভালোবাসতে পেরেছ। তুমি সবসময় কেবল নিজের স্বার্থের কথাই ভেবেছ। যদি জীবনে একবারের জন্যেও তুমি আমাকে নিজের সন্তান মনে করতে তাহলে কখনোই আমার স্ত্রীকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে পারতে না। তোমার বাড়াবাড়ির সীমা আজ শেষ হল। এইবার তুমি একাই নিজের কর্মের ফল ভোগ করতে প্রস্তুত হও। একদমে কথাগুলো বলে অরহান দীর্ঘশ্বাস ফেলে তার মায়ের দিকে তাকিয়ে বলে, চলো মা, নীরু একা আছে, আমাদের এইবার যেতে হবে গি। অন্যদিকে লামিয়া গাড়ি থেকে নেমে তার বাবার কাছে দৌড়িয়ে যায়। কর্নেল মাহবুব ফাহমিদের দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিলেন। লামিয়া গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে ফাহমিদের দিকে তাকিয়ে শুধায়, এসব আমি কি শুনছি ফাহমিদ ভাই? নিজের কর্তব্যের থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। আমারও তো কত সুযোগ ছিল ফাহমিদ ভাই, আমি তো তা সত্ত্বেও নিজের কর্তব্যকেই বেছে নিয়েছি বারংবার। তুমি এটা কিভাবে করতে পারলে? ফাহমিদ মলিন হাসি দিয়ে বলে, তুই ঠিক বলেছিস লামু। মাঝে মাঝে নিজের কর্তব্যের কাছে নিজের নিষিদ্ধ অনুভূতিগুলোকে উপেক্ষা করতে হয়। সবার মধ্যে উপেক্ষা করার সেই মানসিক সক্ষমতা থাকে না। তবে যারা নিজের বিষাক্ত খারাপ সত্তার প্রভাব থেকে বের হয়ে নিজের দায়িত্বকে সর্বাধিক গুরুত্ব দিতে পারে তারা নিঃসন্দেহে দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হয়। আমি তোর আর চাচার মতো সেইরকম ব্যক্তিত্ব ধারণ করতে অক্ষম হয়েছি রে লামু। আমি বড্ড বোকা ছিলাম রে লামু। নিজের লোভ আর ব্যক্তিত্বকে আমি ধরে রাখতে পারিনি। তবে এখন সেটা বুঝতে পারলেও অনেক দেরি হয়ে গেছে। পারলে আমাকে ক্ষমা করে দিস কি? ফাহমিদ মলিন হেসে প্রিজন ভ্যানে উঠে যায়। লামিয়ার বাবাকে তার সিনিয়র অফিসাররা ডাক দিলে লামিয়ার বাবা লামিয়াকে অপেক্ষা করতে বলে সেই দিকে চলে যান। তখনই আরিফ লামিয়ার কাছে এসে দাঁড়ায়, তবে কিছু বলে না।
লামিয়া আরিফের উপস্থিতি টের পেয়ে গম্ভীর কণ্ঠে বলে, শুনলাম আপনিই নাকি জীবনের ঝুঁকি নিয়ে প্রমাণগুলো জোগাড় করেছেন। আপনার ভয় করেনি? ভয় করেছিল, তবে আমার পেছনে অরহান স্যার ছিলেন, এই কারণে সাহস সঞ্চার করতে পেরেছি। আরিফ, তবুও কয়জনই বা এরকম সাহসী আর নির্লোভ হতে পারে? আমার নিজেরই লজ্জা লাগছে ফাহমিদ ভাই এই কাজ করায়। লামিয়া, তাহলে ভাবুন অরহান স্যারের উপর দিয়ে কি যাচ্ছে। আমার স্যারের জন্য খুব খারাপ লাগছে গু। আরিফ। লামিয়া মলিন দৃষ্টিতে আরিফের পানে চেয়ে থাকে। অরহান অবন্তিকাকে বাসায় পৌঁছে দিয়ে সিএমএইচ এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আজ অরহানের সমস্ত সত্তা যেন স্তব্ধ হয়ে গেছে। বুকের ভেতর এক চাপা আর্তনাদ সৃষ্টি হয়েছে, কিন্তু সেই আর্তনাদ অরহান প্রকাশ না করে চুপচাপ গাড়ি ড্রাইভ করতে থাকে। সিএমএইচ এ পৌঁছে অরহান কাপা কাপা পায়ে নিরুপমার ক্যাবিনে প্রবেশ করে মিনুকে চলে যাওয়ার নির্দেশ দেয়া। নিরুপমা অরহানকে দেখে মিষ্টি হাসি দিয়ে দুই হাত মেলে ধরে। অরহান দৌড়ে এসে নিরুপমাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ এভাবে থাকার পর অরহান নিরুকে ছেড়ে বেডের পাশের বসে পড়ে। নিজের কষ্টকে লুকিয়ে রেখে অরহান নিরুপমার দিকে তাকিয়ে মলিন হেসে জিজ্ঞেস করে, আমার নিরুটা কি করছে হুম? নিরুপমা অভিমান নিয়ে বলে, আপনার আসার অপেক্ষা করছিলাম। আপনি অনেক দেরি করে আমার কাছে এসেছেন গু। অরহান নিরুপমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে নিরুপমাকে আবার জড়িয়ে ধরে। নিরুপমা অরহানকে জড়িয়ে থাকা অবস্থাতেই জিজ্ঞেস করে, আপনার কি মন খারাপ? অরহান নিরুপমাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে শুধায়, তুমি কিভাবে বুঝে যাও বলো তো? কারণ আমি আপনার স্ত্রী। এইবার কথার উত্তর দাও, মানে দিন ঘ। নিরুপমা, তুমি চাইলে আমাকে তুমি করেই বলতে পারো নিরুখ। অরহান। নিরুপমা লজ্জায় রাঙা হাসি দিয়ে বলে, আমার তুমি করে বলতে লজ্জা করে গি? অরহান ভ্রু কুচকে বলে, আমার সাথে বিড়ালের মতো ঘেঁষাঘেঁষি করতে তো লজ্জা করে না গি? নিরুপমা এইবার রেগে যায়। আপেল খেতে খেতে অরহানের পানে রাগী দৃষ্টিতে চেয়ে বলে, কি বললেন আপনি? আমি আপনার সাথে ঘেঁষাঘেঁষি করি? এরপর আপনি আমার কাছে আসতে চাইলেও আসতে দিব না গি। আপেলটা ভালোমতো খেয়ে তারপর বকা দিও। তোমার আধো আধো কণ্ঠ শুনে আমার হাসি পাচ্ছে গি। অরহান। নিরুপমা রাগে গজগজ করতে করতে আপেলে কামড় দিতে থাকে। অরহান যেন বুকভরা কষ্টের মাঝেও নিরুপমার সান্নিধ্যে কিছুটা শান্তি অনুভব করছে। অরহান মুচকি হেসে নিরুপমার চুলগুলো কানের পেছনে গুজে দেয়া। নিরুপমা মুখ ফুলিয়ে অরহানের হাত সরিয়ে দেয়া। তাদের এই খুনসুটির মাঝেই হঠাৎ ক্যাবিনের দরজা খুলে কেউ প্রবেশ করলে নিরুপমা আর অরহান চমকে সেই দিকে তাকায়।